আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন পার্ট 14 নিয়ে 74 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কুপোকাত। লেখক ছিলেন মুনিরুর চৌধুরী। আমরা এখানে কিছু চরিত্র দেখব, মানে যাদেরকে নিয়ে মূলত গল্পটা। খরগোশ, বাঘ, শেয়াল, মোষ, সজারু, হরিণ, ময়ূর, এই চরিত্রগুলো আমরা দেখব। আমরা এখানে একটা গল্প দেখব। যেমন প্রথমে দৃশ্য। অরণ্য, অরণ্য মানে বন। এক পাশে মাটির ঢিবি, মানে একটা বনের এক পাশে মাটির একটা ঢিবি আছে, তার গায়ে স্তম্ভের আকারে স্টক চিত্র। দেখে মনে হবে যেন একটা কুয়ো, মানে এখানের মধ্যে এটাকে দেখে মনে হচ্ছে যে এটা একটা কুয়ো। ঢিবির চূড়ায় তার মুখ, ঢিবির চূড়ায় তার উপরের দিকে এখানে হলো সেটার মুখ। ঘটনা, পশুদের জনসভা, মানে এখানে ওরা সবাই মিলে একটা সভা করতেছে, জনসভা করতেছে। আছে মোষ, মোষ আছে। ময়ূর, ময়ূর আছে। হরিণ, হরিণ আছে। সজারু, সজারু কোথায়? সজারু কই? সজারু এখানে দেখতে পাচ্ছি না, এখানে সজারু চিত্রে আসেনি। শিয়াল আছে, এই শিয়াল। ও খরগোশ আছে, এখানের মধ্যে এই খরগোশ। সভাপতি হলেন মোষ, তাহলে সভাপতিকে? মোষ সভাপতি, এটা একটু ভালো করে জানবে। মোষ বলল, করতালি শেষ হলে, মানে তালি দেওয়া শেষ হলে, বড়ই পরিতাপের বিষয় যে খরগোশ আমাদের সিদ্ধান্ত মানতে রাজি হচ্ছে না। তাকে আমরা সকলে সাধ্যমতো বুঝিয়ে বলেছি। জাতীয় স্বার্থে সকলেরই আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত। খরগোশ অবুঝ, সে কেবল নিজের জীবনকে বেশি মূল্যবান মনে করে। কে না জানে এক ভীষণ বাঘের অত্যাচারে আমাদের সকলের জীবন বিপন্ন, মানে একটা বাঘের অত্যাচারে তারা অনেক বেশি ভয় পেয়ে আছে এবং অনেক বেশি কষ্ট পাচ্ছে। এই ভয়ানক ব্যাঘ্র প্রত্যহ নির্বিচারে বহু পশু হত্যা করে। এই বাঘটা কি করে? অনেক পশুকে হত্যা করে, কিছু খায়, কিছু ফেলে রাখে। আমাদের এই অনুরোধ শিয়াল বাঘের সঙ্গে আলাপ আলোচনা করে একটা আপোষ রফা করে। সে অনুযায়ী স্থির হয় যে অদ্য খরগোশ স্বেচ্ছায় মহামান্য বাঘের খাদ্য হিসেবে নিজেকে উৎসর্গ করবে। মানে সেখানের মধ্যে কি হয় যে খরগোশ নিজেকে উৎসর্গ করবে তার খাদ্য হিসেবে। কার? বাঘের। কিন্তু খরগোশ এই প্রস্তাব মানতে অনিচ্ছুক, কিন্তু খরগোশ এটা মানতে রাজি নয়। এখন উপায় কি? আমি আর একবার শিয়ালকে বলি, আপনাদেরও বলি, খরগোশকে বুঝিয়ে বলুন, তাকে রাজি করান। মানে বলতেছে খরগোশকে বুঝিয়ে বলো, তাকে রাজি করান, সে যাতে বাঘের কাছে যায় এবং বাঘ যাতে তাকে খেয়ে ফেলে। শিয়াল, দেখো খরগোশ, আমি অনেক কষ্টে বাঘকে শান্ত করেছি। সে বলেছে যে তাকে যদি রোজ একটি করে পশু আমরা উপহার দেই, তবে সেই দিন সে আর অকারণে অন্য প্রাণী হত্যা করবে না। আজ তুমি বীরের মতো সহাস্যে এগিয়ে যাও, কাল তোমার পথ অনুসরণ করে অন্যজন যাবে। সকলের মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে তোমার ইচ্ছে করে না? খরগোশ, না, আমি অন্যের খাদ্য হতে চাই না, আমি নিজে খেতে চাই, বাঁচতে চাই। সজারু, সে সকলেই চায়, কথা তা নিয়ে নয়। যেদিন আমার সময় আসবে আমি পিছপা হব না। অবশ্য হয়তো আমাকে নির্বাচন করা কখনোই ঠিক হবে না, কারণ আমার সর্বাঙ্গে কাটা, চেহারাও বিদঘুটে। বাঘ হয়তো আমাকে দেখে খাওয়ার বদলে খেপে যাবে, তাতে সকলের বিপদ আরও বেড়ে যেতে পারে। অবুঝ হয়েও না, দেরি না করে বাঘের গুহায় চলে যাও। তো এখানে সজারু নিজেকে বুঝালো আর কি, যে তাকে পাঠালে হয়তো ঝামেলা বাড়বে। তুমি খরগোশকে বললো আর কি যে তুমি চলে যাও, ওর বাঘের গুহায় চলে যাও। মোষ, সজারু ঠিক বলেছে, শিয়াল যা করে তা আমাদের মঙ্গলের জন্য করে। ময়ূর, অবশ্য এর মধ্যে আরও একটু কথা আছে। সজারুর কথাও ঠিক, আবার তার উল্টোটাও ঠিক। শিয়াল একটু পেখম উড়িয়ে বলো,
সবাই সহজে বুঝতে পারবে। বলতেছে একটু মানে বুঝিয়ে বলার জন্য। ময়ূর মানে কদাকার হওয়ার যেমন সুবিধা অসুবিধা আছে, তেমনি বেশি সুন্দর হওয়ারও অসুবিধা অনেক। আমি সব সময় যেতে রাজি আছি। যেদিন সকলে আমার যাওয়া স্থির করবে আমি নিশ্চয়ই যাব। তবে আমি লক্ষ্য করেছি আমাকে সামনে পেলে সবাই খাওয়ার কথা ভুলে যায়, আমার শোভায় মুগ্ধ হয়। মানে ময়ূর সাধারণত কি করে, পালক উড়ায়, এতে সুন্দর লাগে, বেশি সুন্দর বলে কেউ খেতে চায় না। আমাকে খাওয়া চলে না বলে মনে করে। বাঘ তা পছন্দ নাও করতে পারে, তাতেও সকলের বিপদ বাড়বে বই কমবে না। মানে ও একটা দিয়ে দিল যে আমিও জেলে, আমি এত সুন্দর, বেশি সুন্দর হলেও বাঘ মনে করবে আমাকে খাবে না। মানে সুন্দর জিনিস তো সাধারণত আমরা নষ্ট করি না, সেটাই। হরিণ কথা বাড়াস নে খরগোশ, লক্ষ্মী ভাই তোর লেজে পড়ি, এবার যা তুই। মানে খরগোশকে বলতেছে তোর লেজে পড়ি, সাধারণত আমরা বলি কি তোর পায়ে পড়ি, তুই একটু যা। তো এখন ওকে বলতেছে তোর লেজে পড়ি, তুই একটু যা। মোষ বেলা বেড়ে যাচ্ছে, বাঘ নিশ্চয় অস্থির হয়ে উঠছে, আর বেশিক্ষণ এখানে সমবেতভাবে থাকা মোটেই নিরাপদ মনে হচ্ছে না। শিয়াল সভাপতি সাহেব সভা ভেঙে দিন, গর্জন শোনা যাচ্ছে, হয়তো এখনই এসে পড়বে। খরগোশ না যেতে চায়, এখানেই থাকুক, আপনি সভা ভেঙে দিন, আমরা বিদায় হই। মোষ সভা ভঙ্গ, বিদায় বিদায় বিদায়। খরগোশ ব্যতীত অন্য সকলে দ্রুত প্রস্থান। মানে খরগোশ ছাড়া বাকি সবাই চলে গেছে, খরগোশ একা আছে, মানে একাকী। কত গাজর কত মূলো, কত না সুন্দর এই পৃথিবী, স্বপ্নের মতো কচি কচি কত সবুজ ঘন বাঁধাকপি। মানে এটা মনে মনে খরগোশ বলতেছে আর কি। মরিতে চাই না অল্প বয়সে, চাহি না কো যেতে বাঘের ঘ্রাসে, যে করে পারি রহিব আঁকড়ি, লইব মাটির সুরভি। আহা কত গাজর কত মূলো, কত না সুন্দর এই পৃথিবী। মানে অনেক সুন্দর একটা কবিতা, মানে খুবই সুন্দর। খরগোশের মতো করেই চিন্তা করেছে লেখক। চিন্তাযুক্তভাবে পদচারণা। সকালে বলে ভেজিটেবিলে, ভেজিটেবল মানে কি শাকসবজি, শক্তি বাড়ে বুদ্ধি গজায়। ও ভাই পালং, ও ভাই মূলো, শীঘ্রই বলো মুক্তির উপায়। মানে ও বলতেছে আমি তো শাকসবজি খাই, ভেজিটেবল মানে কি শাকসবজি খাই, তাহলে এগুলা খেলে তো আমার বুদ্ধি থাকার কথা, তাহলে এখন ওদেরকে বলতেছে বুদ্ধি বের করতে চেষ্টা করতেছে। গাজর কপি মটরশুঁটি খেয়েছি রোজ মজায় মজায়, তবু কি আজ হবে না কাজ, বিপদ যখন নাকের ডগায়। তো বলতেছে আমার বিপদ যখন নাকের কাছে, মানে একেবারে কাছাকাছি, তখন কি আমার বুদ্ধি বের হবে না। প্রাণপণে কাঁচা তরকারি চিবিয়ে খায় এবং চিন্তা করে, হঠাৎ উল্লাসিত হয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পেয়ে গেছি ভাই বুদ্ধি ফুর্তি ফুর্তি, এখনই দেখিবে কেমনে হবে কার্যসিদ্ধি ফুর্তি ফুর্তি। নেপথ্য বাঘের গর্জন, বাবারে বাবা কেঁপেছি প্রাণ, হাকিছে বগ্র নির্ঘোষ, দেখিয়া দেরি আসিতেছে স্বয়ং, খেপেছে বেটা রাক্ষস। মানে বাক্যে বলতেছে এখনই বুঝি প্রবেশে আসি, তুলিয়া ধরিবে থাবা, আসলে ফাঁকি সকলই ভান, সাজিতে হবে গোহাবা। খরগোশ মাথা নিচু করে কাঁদেতে থাকে বাঘের প্রবেশে। বাঘ আমি ক্ষুধার্ত, কথা ছিল সূর্য খাড়া মাথার উপরে ওঠার সঙ্গে সঙ্গে আমার দুপুরের খাদ্য আমার সামনে হাজির হবে, হয়নি কেন? খরগোশ হুজুর হাজির হলাম। বাঘ কিন্তু দেরি হলো কেন? খরগোশ সে কথা মনে করতেই তো। বাঘ তোর মনে আবার এত দুঃখ থাকবে কেন? এতটুকু পশু তুই, তোর সুখী কি আর দুঃখী কি? খরগোশ আমার অনেক দুঃখ, মনে অনেক কষ্ট। তো এখন এখানের মধ্যে বলতেছে আর কি ওকে যে মনে অনেক কষ্ট, শেষ পর্যন্ত একটা বুদ্ধি করবে। বাঘ আমার অভ্যন্তরে যেতে হবে বলে তোর এত দুঃখ, দেখ আমি হচ্ছি এই অরণ্যের রাজা বাহাদুর, আমার ওপরে কেউ নেই। আমার ডোরাদার পেটের মধ্যে যেতে পারা তোর মতো ক্ষুদ্র পশুর পক্ষে এক মহা সৌভাগ্য। এটা বাঘ খরগোশকে বলতেছে।
খরগোশ, আপনার উপরে আরেকজন আছে, সেই তো সব নষ্ট করেছে, সেই জন্যই তো কাঁদছি। বাঘ, কি বললি? এত ফোফাস নে, ফোফাতে তোর গোফ আর পশম এত থরথরে করে কাঁপে যে তাতে সব কথা আটকে যায়, কিছুই পরিষ্কার করে বুঝতে পারছি না। গোড়া থেকে বল, কাঁদছিস কেন? তো ও মানে খরগোশ ভয় পাচ্ছে আর কি, তাই পুরোপুরি কথা বলতে পারছে না। এই জন্য মানে একটু ইনোসেন্ট ও নিজেকে ভাবাতে চাচ্ছে, মানে যে ও অনেক ভালো, নম্র, ভদ্র। খরগোশ ভয় পাচ্ছে বাঘকে, এটা বাঘকে বুঝাতে চাচ্ছে যাতে বাঘ ওর কথা বিশ্বাস করে। খরগোশ, আমি এত ছোট, এত সামান্য পরিমাণে, এত অল্প, আমাকে খেয়ে কি আপনার কোনো পরিতৃপ্ত হবে? এই দুঃখে কাঁদছি। মানে খরগোশ এখন ওকে বলতেছে, বাঘ, আমি আবার তোর বেড়াল ভাইদের দাদা হই কি না? দিনের বেলায় সব কিছু স্পষ্ট দেখতে পাই না, তাই তো তুই দেখছি সত্যি অতি ক্ষুদ্রয়। শেয়াল পণ্ডিত দেখেছি ভারী পাজি, মানে বলতেছে তুই তো অনেক ছোট। বেছে বেছে সবচেয়ে শুটকোটাকে পাঠালো, মানে একবারে বেছে বেছে সবচেয়ে ছোট তোকে পাঠালো। খরগোশ, না না হুজুর, শিয়াল মামার কোনো দোষ নেই, আপনার জন্য পাঠানো হয়েছিল আমার সেজো আপাকে। ইহা মোটাসোটা কি হৃষ্টপুষ্ট, মানে বলতেছে আমার সেজো আপাকে পাঠানো হয়েছিল আপনার জন্য, উনি অনেক মোটামাটা ছিলেন। বাঘ, তাহলে তার বদলে তুই এলি কি জন্য? বলতেছে তার বদল তুই আসলি কেন? খরগোশ, সেই দুঃখেই তো কাঁদছি, সেজো আপাকে আরেকটা বাঘ খেয়ে ফেলেছে। বাঘ, কি বললি? আমার মুখের ঘ্রাস অন্য কেড়ে নিয়েছে? এত বড় সাহস! তো বলতেছে সেটা তো অন্যজন খেয়ে ফেলছে। এখন বাঘ তাই রেগে গেছে। খরগোশ, সেজো আপাও কত কান্নাকাটি করিল, বারবার আপনার কথা বলল, কিন্তু কিছুতেই শুনল না। ওই বাঘটা দেখতেও ঠিক আপনার মতো, তবে আরও রাগী, আরও তেজি, তাই তো কাঁদছি। এখন উপায় না দেখে সবই আপনার জায়গায় আমাকে ঠেলে পাঠালো। আমি কি আপনার খাদ্য হওয়ার যোগ্য? আমার কি সেজো আপার বহর আছে? না সেরকম মেধুময় অঙ্গ, মানে মেধুময় মানে চর্বিযুক্ত বা মোটাসোটা অঙ্গ। আমার কত দুঃখ, সেজন্যই তো কাঁদছি। বাঘ, কাঁদিস না, আজ বোধ হয় তোকে বাইরের জীবন কাটাতে হবে, কারণ আমার ভীষণ ইচ্ছে হচ্ছে নিজের এই জাত ভাইটির ঘাড় মটকাই। বলতেছে মানে আমার খুব ইচ্ছে হচ্ছে যে আমি আমার যে বাঘ ভাই আছে, ও মানে আরেকজন যে খেয়ে ফেললো বললো, ওর ঘাড় মটকাবে। রক্ত, হাড়, মাংস সব একসঙ্গে মিশিয়ে লোকমা লোকমা খাই। কোথায় ওটাকে পাওয়া যাবে? একবার আমাকে দেখিয়ে দিতে পারিস? মানে বলতেছে ওকে আমি কোথায় পাবো, একবার আমাকে দেখাই দে। খরগোশ, তা পারবো, তবে আপনি সামনে থাকবেন, আমি পেছনে এগিয়ে আসব। আপনার সংকল্প দেখে আমার দুঃখ একটু একটু করে কমছে। বাঘ, কোনো ভয় নেই তোর, আমি সঙ্গে আছি, পথ দেখিয়ে নিয়ে যা। আমি আবার দিনের বেলায় সব ঠিকমতো ঠাহর করতে পারি না, শেষে ভুলেও অন্য কাউকে সাবড়ে না দেই। মানে বলতেছে যে আমি আবার দিনের বেলায় ভালো দেখতে পাই না, ভুলে যদি অন্যজনকে খেয়ে ফেলি। খরগোশ, আসুন, এই দিক দিয়ে আসুন, এই ঢালু পথটা দিয়ে একটু নিচে নামবো। এরপর থেকে জঙ্গল কিছু ঘন হয়ে এসেছে, সাবধানে পা ফেলবেন হুজুর, এইবার একটু উপরের দিকে উঠতে হবে। পাহাড়িয়া পথ কিনা, এর মাথাতেই আপনার দুশ্মনের গুহা। আসুন, আরেকটু এগিয়ে আসুন, আমার ভয় করছে, আপনি সামনে আসুন। গুহার মধ্যে চোখ দিয়ে ভেতরের নিচের দিকে তাকান। তো বলতেছে গুহার ভিতরে তাকান। বাঘ, কই? কিছু তো দেখা যাচ্ছে না। এখন বলতেছে গুহার ভিতর তো কিছু দেখা যাচ্ছে। খরগোশ, হুজুর, বোধহয় আলোর ঘোর এখানে ভালো করে কাটেনি, আর একটু চেষ্টা করে দেখেন, কিন্তু সাবধানে থাকবেন, আপনাকে দেখতে পেলে ও কিন্তু ক্ষেপে যাবে। তো বলতেছে গুহার মধ্যে তো ওকে দেখতে পাচ্ছি না, আপনি একটু সাবধানে ভালো করে নিচে দেখুন, ও আছে। বাঘ, ওই তো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে, চকচক করছে, অবিকল আমার মতো দেখতে। এত বড় সাহস, আমাকে চোখ পাকাচ্ছে। খবরদার, আমাকে তুই হুমকি দিস। খরগোশ, হুজুর। বাঘ, না না, কোনো কথা নয়, ওর একদিন কি আমার একদিন কি? আমার মুখের ঘ্রাস কেড়ে নিয়েছিস,
মুখের ঘ্রাস বলতে কি ওই আগে যে বললো যে আরেকজনকে পাঠানো হয়েছে, ওকে খাই ফেলছে সেটা। তোর মাথা ফাটাবো, দাঁত ভাঙবো, গোপ উপড়ে ফেলবো, চামড়া খুলে ফেলবো, কি আমাকে পাল্টা গালি দিচ্ছিস তুই? তবে রে হালুম হালুম হালুম। এটা হলো বাঘের গর্জন। তো এখানের মধ্যে মূলত হচ্ছে কি জানো, এখানের মধ্যে মূলত হচ্ছে যে এটা একটা গুহা। তো গুহার মধ্যে আমরা জানি যে কথা বললে নিচ থেকে রিফ্লেক্ট করে কথাটা আবার আসে। তো বাঘ এই কথাগুলো বলার কারণে এই কথাগুলো রিফ্লেক্ট করে আবার আসতেছিল। তো তার জন্য মনে হচ্ছিল ভিতরে একজন আছে। ঝাঁপ দিয়ে পড়ে ও গুহার মধ্যে অদৃশ্য হয়ে যায়। পানির মধ্যে ঝপাত করে পড়ার এবং পরে তার মধ্যে হাবুডুবু খাওয়ার শব্দ শোনা যাবে। খরগোশ নাচতে নাচতে, খরগোশ এখন নাচতে নাচতে কি বলতেছে, হুররে হুয়া কিয়া মজা, বনের রাজা কুপুকাত, কুয়ার মধ্যে দেখে ছায়া, জম্প দিয়ে প্রাণপাত। মানে জম দিয়ে বলতে জাম দিছে সেটা। হুররে হুয়া কেয়া মজা, কেল্লা ফতে বাজিমাত, বনের রাজা কুপকাত, জাম দিয়ে প্রাণপাত। তাই তো বলি যত পারো কেবল খাও তরকারি, বাড়বে মেধা গায়ের বল, বুদ্ধি হবে তরবারি। মানে অনেক বেশি বুদ্ধি হবে তোমার, তুমি যদি শাকসবজি খাও। গাজর মূলো শাকসবজি, শক্ত হবে হাতের কবজি, খেলে পরে পুঁই পালং, টাটকা তাজা শালগম, হবেই হবে সকল কাজে অতিশয় পারঙ্গম। মানে তুমি সব কাজগুলো ভালো করে করতে পারবে। অর্থ জেনে নেই। অদ্য মানে আজ, অবুঝ মানে বোঝে না এমন, অরণ্য মানে বন, আত্মত্যাগ পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, আপোষ মানে মিটমাট, স্টক মানে ইট, উল্লসিত মানে খুশি, কদাকার দেখতে খারাপ, কুপকাত পরাজিত ধরা সাই, ক্ষুদ্রকায় ছোট আকৃতির, গর্জন জোরালো আওয়াজ, চিত্রিত আঁকা, নেপথ্য আড়ালে, পদচারণা পায়চারী, পরিতাপ দুঃখ, পরাঙ্গম দক্ষ, পুটু প্রাণপাত মৃত্যু, প্রাণ বিসর্জন জীবন দেওয়া, বজ্র নির্ঘোষ বজ্রের মতো জোরালো আওয়াজ, বাজিমাত দারুণ সফলতা, বিদঘুটে অদ্ভুত ভান, নকল আচরণ, রাক্ষস রূপকথার কল্পিত ভয়ঙ্কর প্রাণী, সমবেতভাবে থাকা একসাথে থাকা, সর্বাঙ্গ সারা শরীর, সহাস্যে হাসি মুখে, সুরভি সুভাষ, স্তম্ভ থাম, স্বয়ং নিজে, হৃষ্টপুষ্ট মোটা তাজা। প্রথমে আমাদেরকে এখানে বলেছে খালি জায়গায় শব্দ বসাই। প্রথমে খেয়ে দিয়ে সে ঢ্যাঁস হয়েছে, হৃষ্টপুষ্ট, তাহলে 1 নম্বরে হবে এটা, মানে ক। এটা হবে কি ক। ঝামেলা মেটাতে ঢ্যাঁস করা হলো, ঝামেলা মেটাতে আপোষ রফা করা হলো, মানে ঝামেলা মেটাতে গেলে কি হলো, আপোষ রফা করা হলো। ঘতে হঠাৎ কেন যেন সে ঢ্যাঁস হয়ে উঠল, এটা হবে কি উল্লাসিত হয়ে উঠল, কি হয়ে উঠল, উল্লাসিত। ঘতে ওই দিনের ঘটনা নিয়ে এখন ঢ্যাঁস করে কি হবে, পরিতাপ করে কি হবে, এটা হবে ঘ নম্বর। ওতে তিনি যে সিদ্ধান্ত দিলেন সেটি সবাই ঢ্যাঁস মেনে নিল, সহাস্যে মেনে নিল, তাহলে এটা হবে ও নম্বর। তো তোমরা যদি এই আনসারগুলো চাও, এখানেও সেম আনসারগুলো আছে 1 2 3 4 5, হৃষ্টপুষ্ট, অপস রফা, উল্লসিত, পরিতাপ। তো এইগুলো এখান থেকে তোমরা আনসার করতে পারবে। পরবর্তীতে আমরা 2 নম্বরে যদি দেখি, আমাদেরকে অনেকগুলো প্রশ্ন দিল, প্রশ্নের উত্তর বলি ও লিখি। 1 নম্বর, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? পরবর্তী যে প্রশ্নটা আছে, বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? এরপরে হলো পশুদের সভাপতি কে ছিল? ঘতে আছে খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? ওতে আছে খরগোশের প্রিয় খাবার কোনগুলো? চতে আছে বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? ছতে আছে খরগোশ কিসের জন্য বাঘের হাত থেকে রক্ষা পেল? 1 নম্বরে যদি দেখি, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? বনে ছিল এক ভীষণ বাঘ, সে প্রতিদিন নির্বিচারে অনেক পশু হত্যা করে।
কিছু খায় কিছু ফেলে রাখে, এভাবে তার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। কয়ের উত্তরটা এতটুকুতে তোমরা লিখলেই হবে। খতে বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? বনে ছিল এক ভীষণ বাঘ। ভয়ানক বাঘ প্রত্যহ নির্বিচারে বহু পশু হত্যা করে। তার অত্যাচারে সকলের জীবন বিপন্ন হয়ে ওঠে। তাই বনের পশুদের অনুরোধে বাঘের সাথে শিয়াল আপোষ রফা করেছিল। ঘ নম্বর, পশুদের সভায় সভাপতি কে ছিল? পশুদের জনসভা বসে বনের মধ্যে। পশুদের জনসভায় ছিল মোষ, ময়ূর, হরিণ, সজারু, শেয়াল ও খরগোশ। এদের মধ্যে সভাপতি ছিল মোষ। তাহলে সভাপতি কে ছিল? মোষ ছিল। কতে খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? বনে ছিল এক ভীষণ বাঘ। সে প্রত্যেক দিন নির্বিচারে পশু হত্যা করে, বনের পশুদের জীবন বিপন্ন করে। তাই শিয়াল তার সাথে একটা আপোষ রফা করে। সেই আপোষ অনুযায়ী প্রতিদিন একজন স্বেচ্ছায় বাঘের খাবার হতে হবে। প্রথমেই পড়ে খরগোশের দায়িত্ব। খরগোশ বাঘের খাদ্য হতে চায় না, সে বাঁচতে চায়, তাই সে বাঘের কাছে যেতে চাইল না। ও নম্বরে, খরগোশের প্রিয় খাবার কোনগুলো? খরগোশ সবজি খেতে ভালোবাসে। তার প্রিয় খাবারগুলো গাজর, মূলা, কচি বাঁধাকপি, পালং ও মটরশুঁটি। ছ নম্বর, বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় খরগোশ। সে বুদ্ধি করে বাঘকে একটা কুয়োর কাছে নিয়ে যায়, বলে কুয়োর ভিতরের বাঘ তার খাবার খেয়ে নিয়েছে। বাঘ কুয়োর ভিতর তাকায়, নিজের প্রতিচ্ছবি দেখে, খরগোশের কথা সত্য মনে করে। সেই বাঘকে শায়েস্তা করতে বাঘ কুয়ার মধ্যে লাফ দেয়। 6, খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল? খরগোশের বাঘের খাওয়ার হওয়ার কথা ছিল, কিন্তু সে বুদ্ধির জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল। এভাবে করে তোমরা এখানে যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধানগুলো করে ফেলতে পারবে। এরপরে বলো 3, যে কোনো দুজন মানুষের মধ্যে সংলাপ লিখি। মানে আমরা দুইজন মানুষের মধ্যে সংলাপ লিখবো। এখানের মধ্যে আমাদেরকে অনেকগুলো জায়গা দিয়েছে, পুরোটা লিখবো আমরা এখন সংলাপ। আমরা যদি প্রথমে দেখি, লেখা আছে রাকিব, শুভ সকাল সাকিব, কেমন আছো? সাকিব, শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাকিব, আমিও ভালো আছি, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন? সাকিব, আমি এখানে বল খেলছিলাম, হঠাৎ করে আমার বলটি পাশের পুকুরে পড়ে গিয়েছে। আমি লাঠি দিয়ে বলটাকে তোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারিনি। রাকিব, মন খারাপ করো না তুমি, চলো আমরা দুইজনে মিলে চেষ্টা করে দেখি। সাকিব, আমরা তো সাঁতার জানি না, তাহলে কি আমাদের আজকে আর খেলা হবে না? রাকিব, কিছু ছোট পাথর আনো, সেগুলো আমরা পানিতে ছুঁড়ে ফেলবো, তাহলে পানির ঢেউয়ে বল পুকুরের কিনারায় চলে আসবে। সাকিব, বাহ, চমৎকার বুদ্ধি রাকিব। রাকিব, চলো চলো আমরা তাড়াতাড়ি বলটি তুলে আনি। সাকিব, কি মজা, বলটা আমরা আনতে পারলে আবার খেলতে পারবো, তোমাকে ধন্যবাদ। তো এইভাবে করে তুমি এখানে সুন্দর করে একটা কি লিখে ফেলবে? সংলাপ লিখে ফেলবে। এখান থেকে সংলাপ লিখে ফেলবে। 4, এক শব্দে লিখি। আমরা এগুলাকে এক শব্দে লিখবো। রাগ বেশি যার, তাকে কি বলে? তেজ বেশি যার, সে বুঝতে চায় না, পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, দেখতে মোটা তাজা। রাগ বেশি যার, সেটা কি হবে? রাগী। তেজ বেশি যার, তেজি। যে বুঝতে চায় না, অবুঝ। পরের জন্য নিজের জীবন দিয়ে দেওয়া, আত্মত্যাগ। দেখতে মোটা তাজা, হৃষ্টপুষ্ট। তো এখান থেকে তোমরা এগুলো সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে, প্রতিটার সাথে প্রতিটা লিখে ফেলতে পারবে। 5 নম্বরে, জোড়া শব্দ দিয়ে বাক্য বানাই। সুবিধা অসুবিধা, সুন্দর অসুন্দর, বেশি বেশি, আশেপাশে, থরো থরো, এগুলো দিয়ে আমরা এখানে বাক্য বানাবো। সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা ভেবে কাজ করো। সুন্দর অসুন্দর, পৃথিবীতে সুন্দর অসুন্দর দুটাই আছে, বেশি বেশি। মিতিন দাদির কাছে বেশি বেশি গল্প শোনে। আশেপাশে, রাস্তার আশেপাশে অনেক গাছ লাগানো হয়েছে। থরো থরো, শীতে লোকটি থরো থরো করে কাঁপছে। তো এখান থেকে এগুলো সুন্দর করে নিয়ে তোমরা এখানে লিখে ফেলতে পারবে। 6 আমাদেরকে যেটি দিয়েছে, শিক্ষকের সহায়তায় শ্রেণীকক্ষে নাটকটি অভিনয় করে। এই নাটকটা তোমরা কি করবে? অভিনয় করবে। তো এইভাবে করে এটার সমাধানটা পুরোপুরি করে ফেলতে পারবে। বাকি প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।